watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আপনারা জানেন এবং বোঝেন, একজন মানুষ যখন তার ইউনিভার্সিটি লাইফ শেষ করে তখন সে স্বনির্ভর হতে চায়, চাকরি করে অথবা ব্যবসায় নিজেকে নিয়োজিত করে। সেক্ষেত্রে পরিবারের কাছ থেকে টাকা নিয়ে সে নিজেকে ব্যবসায় নিয়োজিত করে বা সরকার বা বিভিন্ন সংস্থার সাহায্য নিয়ে নিজেকে ব্যবসায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। সেক্ষেত্রে তারা হয়তো দেখা যায় যে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে এবং সেই শিল্প প্রতিষ্ঠানে বহু 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 মানুষের কর্মসংস্থান গড়ে ওঠে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই মালিক শ্রমিক একটি ভালো সম্পর্কর দিকে ধাবিত হয় এবং তারাই একসাথে সুখে শান্তিতে দুঃখে কষ্টে ভাগাভাগি করে নিজেদেরকে নিয়ে যায়। আজকে তেমনই একজন মানুষের সাথে কথা বলবো যে সর্বদা শ্রমিকদের সুখে দুঃখে থেকে তাদের দুঃখ কষ্ট সুখের হাসি কান্না সবকিছু বোঝার চেষ্টা করেন। এমনই একজন আমাদের বেশ পরিচিত মানুষ, আমাদের নেত্রী, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের পছন্দের মানুষ, আম জনতার মানুষ, নাজমা আক্তার। আসুন আমরা তার সাথে আজকে কিছুটা আলাপচারিতা করি। আসসালামু আলাইকুম আপা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমিও ভালো আছি। জি ধন্যবাদ। আপা, কেমন যাচ্ছে দিনকাল এই করোনাকালীন সময়ে, আপনি যদি একটু শেয়ার করতেন। আসলে করোনাকালীন দিনকাল খুব ভালো যাচ্ছেই না, কারণ প্রতিনিয়তই প্রথম দিকে এক ধরনের অবস্থা ছিল, এখন দিন দিনই করোনার অবস্থা বেশি ভয়াবহ হচ্ছে এবং খারাপ হচ্ছে। এবং বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ বা গার্মেন্টস শ্রমিক, তাদের অবস্থা আরো বেশি ভয়ানক হচ্ছে। কারণ আপনারা দেখতেছেন যে করোনা মহামারী, এইটা কিন্তু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, এটা সারা পৃথিবীতে এটার এফেক্ট হওয়াতে এখন আমাদের যে ব্যবসা বাণিজ্য বা যে ইয়েগুলা ছিল, এখন বায়াররা সেগুলা ক্যান্সেল করে দিছে, তারা সেগুলাকে হোল্ড করে রাখছে, সাসপেনশন করে রাখার কারণে এখন তারা আবার ডিসকাউন্ট চাচ্ছে। তো যখন ডিসকাউন্ট দিতে হয় তখন তার মালিকদের পকেট থেকে সে ডিসকাউন্টটা দিচ্ছে না, ডিসকাউন্টটা দিতে হয় কিন্তু আপনার নিজের শ্রমিকদের থেকেই। কারণ সেইখানে দেখা যাচ্ছে শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না বা তাদের বিষয়টা সঠিকভাবে দেখতেছে না এবং ঢালাও ভাবে শ্রমিক ছাঁটাই হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে, তাদের চাকরির নিশ্চয়তা নাই, তাদের খাওয়া নাই। তো যে এই যে এখন সমানে ঢালাও ভাবে শ্রমিক ছাঁটাই হচ্ছে, মাতৃত্বকালীন সুবিধা দিচ্ছে না, নারী শ্রমিকদের এই প্রভাবটা বেশি পড়তেছে। যারা গর্ভবতী নারী, তাদেরকে তাদের সুরক্ষা, তাদের মাতৃত্বকালীন সুবিধা এইগুলা না দিয়ে বরঞ্চ তাদের বিভিন্ন কাগজে স্বাক্ষর রেখে জোরপূর্বক রিজাইন রেখে কিন্তু ছাঁটাই হচ্ছে। বিশেষ করে আমাদের দেশে গার্মেন্টস শিল্পের যদি কথা বলি, সেখানে দেখা যাচ্ছে যে 35 থেকে 40% নারী হলো সিঙ্গেল, তাদের স্বামীরা তাদেরকে রেখে চলে গেছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কিন্তু তাদের অনেক কষ্ট এমনিতেই। সেইখানে কিন্তু আজকে এই করোনার কারণে কারণে দেখা যাচ্ছে যে আজকে আমরা এই ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছি। এটা বায়াররাও আমাদেরকে এখানে ব্যবসা করতে আসে, সস্তা শ্রম সস্তা করতে, আবার এইদিকে মালিকরা ও শ্রমিকদেরকে ওইভাবে দেখতেছে না এবং সরকারের যে আইন শৃঙ্খলা নিয়ম নীতি যেগুলো, সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আসলে মানুষ হিসাবে একদম খুবই একটা মানে অপরাধী হিসাবে মনে হয় যখন গরিব মানুষ হয়, কারণ তাদের দায়িত্ব বোধ কারো কেউ কিছু নেয় না। আমাদের দেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থা নাই, কোনো প্রোটেকশন নাই, আনএমপ্লয়মেন্ট যে ভাতা বা সুবিধা এইগুলো নাই, যার ফলে কিন্তু আজকে শ্রমিকরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। এবং আমাদের আসলে করোনাকে আমরা ভয় পাচ্ছি না, আমরা ভয় পাচ্ছি আমরা না খেয়ে থাকতে হবে, আমাদের ক্ষুধার্ত জ্বালা, এটাই আমাদের বড়। এবং আমাদের অনেক বাচ্চা কাচ্চারা যারা ফ্যাক্টরি ওয়ার্কার আছে, তাদের বাচ্চারা অনেকে না খেয়েও মারা যাবে যদি খাবার তাদের কাছে নাই, কারণ তাদের চাকরি নাই। তো
এই একটা মহা দুর্যোগের মধ্যে আছি আমরা। শুধু এটা অসুখ না, এটা আমাদেরকে একদম অনেক দূরে পিছিয়ে নিয়ে যাচ্ছে, অনেক অমানবিক ভাবে আমাদের এই শ্রমিকরা বাংলাদেশে, এবং ছোট মাঝারি যত শিল্প কল কারখানা আছে সব বন্ধ। তাদের অবস্থা কি হচ্ছে, যারা আমরা বলি ইনফর্মাল সেক্টর, সেখানে তো কাজের কোনো বালাই নেই। মানে আপনি ঢাকা শহর থেকে মানুষ এখন বাসা ছেড়ে সবাই গ্রামে চলে যাচ্ছে, কারণ এইখানে তো বাসা ভাড়ায় তাদের 40-50% চলে যায়। তো এই অবস্থার মধ্যে আছি, এবং গার্মেন্টস মালিকও যারা, তারা যখন তাদের মনে হচ্ছে ছাঁটাই করে দিচ্ছে, যখন তাদের মনে হচ্ছে চাকরিতে রাখতেছে, যখন তাদের যা ইচ্ছা তাই বলতেছে। করোনা মহামারীর লকডাউন শুরু না হতেই গভর্নমেন্টের থেকে তারা প্রণোদনা নেয়, তারা সুযোগ সুবিধা নেয়, আবার এখন আবার নেওয়ার পায় তারা। কিন্তু যখন শ্রমিকরা এক মাস কাজ না করেও কিন্তু বসে তারা বেতন পায় নাই, এবং তাদেরকে বেতন দিতে হয়েছে ডিসকাউন্ট। তো এই অবস্থার মধ্যে আর কি আমাদের আচ্ছা আচ্ছা আপা, আমি যদি বলি সারা দেশে তো লাখ লাখ আমাদের শ্রমিক ভাই বোনেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের এই দুঃখ বেদনার কথাগুলো আপনার কানে কিভাবে আসে, বা আপনি কিভাবে যোগাযোগ করেন তাদের সাথে? দেখেন, এটা তো আমার প্রতিদিনের কাজ, প্রতিদিনের ইসে। আমি নিজেও একজন গার্মেন্টস শ্রমিক ছিলাম, সেইখান থেকে আমি আজকে এই জায়গায় আসছি। তাদের সাথে আমার একটা সবসময়ের যোগাযোগ ফোনের মাধ্যমে হচ্ছে। কারখানা শ্রমিকদের আমাদের অফিসে আসতেছে, রাস্তায় দেখা হচ্ছে, বিভিন্ন এলাকায় আমাদের অফিস আছে, বিভিন্ন এলাকায় আমাদের কর্মী আছে, বিভিন্ন ভাবে আমাদের মাঝে আসতেছে। আবার অনেক সময় একটা শ্রমিকের সমস্যা আরেকটা শ্রমিকের মাধ্যমে আসতেছে। এটা আমাদের প্রতিদিনের কাজ, প্রতিদিনের সমস্যা, প্রতিদিনের বিষয়টা ওইভাবে আসতেছে। এটা কোনো মানে খুঁজে খুঁজে বের করার বিষয় না। এটা যেহেতু এই কাজটা আমাদের, এই কাজটা আমাদের করতেই হচ্ছে। আপা, আমরা তো বিভিন্ন সভা সেমিনার বক্তৃতাতে বলি শ্রমিকের ক্ষমতায়ন, শ্রমিককে আমরা ক্ষমতা দিয়ে দিচ্ছি, তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা অনেক কাজ করছি। আসলে আমরা কতটা এগোতে পারলাম? তাদের কি আমরা প্রকৃত অর্থেই ক্ষমতা ধর করতে পেরেছি, নাকি শ্রমিকরা আজও পিছিয়ে আছে? শ্রমিকদের ক্ষমতার কথা বলতেছি, অধিকারের কথা বলতেছি, আদায় যে হয় নাই সেটা বলবো না যে না, কিন্তু তার মানে যদি আমরা পরিমাপ করতে চাই, সেইটা যদি করতে যাই, সেইটা কিন্তু খুবই অপুতুল বা খুবই কম এইটা। কারণ আজকে শ্রমিকদের অধিকারের কথা যে বলতে যাব, আজকে বাংলাদেশের বা সারা পৃথিবীতেই মানে বাণিজ্য এবং রাজনীতি একই কাতারে আছে। আজকে দেখেন সংসদে কারা, ব্যবসায়ীরা। আজকে বড় বড় পদে আছে কারা, ব্যবসায়ীরা। আজকে ধরেন বাংলাদেশের কথা, মন্ত্রী, মিনিস্টার, মেয়র, পার্লামেন্ট মেম্বার, অনেক বড় বড় পদে গার্মেন্টসের মালিকরা বা বিভিন্ন ব্যবসায়ীরা। তো সেই জায়গায় আপনার শ্রমিকের কথা বলবে কিভাবে? একজন ব্যবসায়ী, একজন পুঁজি বা সে মুনাফা ছাড়া সে মানুষের অধিকার, মানুষের অবস্থার কথাটা কতটুকু বলবে? সেই জায়গাটাই সমস্যা হয়ে গেছে, যে বৈষম্য, ধনী গরিবের ইয়েটা, তারপরে যে আমাদের যে নিয়মতান্ত্রিক বা সিস্টেমিক যে চেঞ্জ গুলা, সেটা কিন্তু নাই। ক্ষমতার সমবন্টনটা নাই এখানে। আজকে যারা ব্যবসা করে, এখানে বাংলাদেশে আসছে ব্যবসা করতে বিভিন্ন বায়া বা ক্রেতারা, সস্তা শ্রমের জন্য আসতেছে। সেটা বায়াররা এটা দাবি চাচ্ছে কম দামে, মালিকরাও তাদেরকে খুশি করতেছে, নিজেরাও মুনাফা করতেছে, কিন্তু শ্রমিকদের কিন্তু কথা কেউ ভাবে না, চিন্তাও করে না, এবং তারা কখনো এই তাদের কথা শুনতেও চায় না। এইটা হচ্ছে আমাদের বড় সমস্যা। জি, বাংলাদেশে যে যে আমাদের শ্রমিক ভাই বোনেরা আছে, তাদের যখন একটা নির্দিষ্ট মেয়াদে তারা চাকরি শেষ করে, চাকরি শেষ করার পরে কি তারা কোনো বিশেষ আর্থিক সুবিধা ভোগ করে? যেমন আপনি জানেন পেনশন বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কি কোনো ব্যবস্থা আছে বর্তমানে, নাকি নেই? না, আমাদের দেশের বাংলাদেশের শ্রমিকদের জন্য কোনো সুরক্ষা ব্যবস্থা নাই। সামাজিক সুরক্ষা ব্যবস্থা বা বেকারত্ব ভাতা বা এই 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 যে আপনার অবসর ভাতা, এইগুলা কিন্তু আমাদের এখানে নাই। এখানে আপনি 65-60
বছর পর্যন্ত কাজ করতে পারবেন একজন শ্রমিক হিসাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে যারা শ্রমিক তারা অল্প খায়, তাদের পরিবেশ, তাদের বাসস্থান বা যেখানে তারা থাকে সেটার অবস্থা খুবই খারাপ। কারণ যেই মজুরি পায় সেটা দিয়ে ভালো জায়গায় থাকতে পারে না। আর বাংলাদেশের জীবনযাত্রার মান অনেক উচ্চ দামে এবং অনেক ব্যয়বহুল। তো সেইখানে সাধারণ মানুষের, যেখানে গরুর মাংসের কেজি 500 থেকে 600 টাকা হয়, তো একটা শ্রমিক কত দিন খেতে পারবে সেটা একটা প্রশ্ন। আর 1 কেজি পাঙ্গাস মাছ কিনতে গেল 120 টাকার উপরে লেগে যায়। তো সেইখানে জীবনযাত্রার মান ভালো না, এবং জিনিসপত্রের চড়া দামের কারণে কিন্তু মানুষের যথেষ্ট পরিমাণ পুষ্টিও নাই, এবং যথেষ্ট পরিমাণ খাদ্য না থাকার কারণে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, বিশেষ করে নারী শ্রমিক, তারা কিন্তু 40 থেকে 45 বছরের পরে আর কাজ করতে পারে না। তারা কিন্তু ওই অনেক কাজের চাপ, দীর্ঘ ঘন্টা কাজ করা, এবং যথেষ্ট পানি খাইতে পারে না, বাথরুমে যেতে পারে না, বিশ্রাম না থাকার কারণে কিন্তু তারা অটোমেটিকলি তাদেরকে এই কাজ থেকে চলে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আইনেও তেমন কোনো প্রোটেকশন নাই, আইনেও সেই জায়গায় কিছু নাই। যদি আপনি চাকরি থেকে অব্যাহতি দেন বা রিজাইন দেন, তাহলে যদি আপনার চাকরির বয়স 1 বছর হয় তাহলে আপনি কোনো মানে সুবিধা বা কোনো বেনিফিট পাবেন না। যদি 5 বছর হয় তাহলে আপনি আপনার মজুরির বেসিকের অর্ধেক পাইতে পারেন। 14 দিনের মজুরি হিসাবে বেসিক পাইতে পারেন, মূল মজুরি যেটা। আর যদি 10 বছর হয় তাহলে মূল মজুরির একটা করে পেতে পারেন। সেই 10 বছর অনেক জায়গায় কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ শ্রমিকদের তো চাকরির নিশ্চয়তা নাই। কারণ শ্রমিকদের চাকরি চলে যায়, তখন এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে যায়, আরেক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরিতে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ওইভাবে ওই 10 বছর 15 বছরের যে মজুরিটা, সেটাও কিন্তু অনেক সময় পাওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। আপা, স্বাস্থ্য বীমা নিয়ে একটু জানতে চাবো। যে ধরেন আমি একজন শ্রমিক, আমি যেখানে কাজ করি সেখানে স্বাস্থ্য সেবার কোনো ব্যবস্থা নেই, বা এমন হতে পারে যদি আমি একটি বিশাল বড় একটি কারখানায় কাজ করি, হয়তো বা সেখানে নিজস্ব ডাক্তারের ব্যবস্থা আছে। তারপরও ওভারঅল আমি জানতে চাচ্ছি, কারণ একটি গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে নিয়ে তো চিন্তা করলে হবে না, আমাদের চিন্তা করতে হবে আপামর সমস্ত বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে নিয়ে। তো সেক্ষেত্রে কি অবস্থা স্বাস্থ্য বীমার? কি কোনো কিছু এগোচ্ছে? আপনি কি মনে করেন, আমাদের কি সেটা কি দরকার নেই এখন, বিশেষ করে করোনাকালীন সময় কি সেটার অ্যাবসেন্সটা আপনি অনুভব বেশি করছেন না নাকি? আমাদের দেশের স্বাস্থ্য অবস্থা বা স্বাস্থ্য খাতে এতই দুর্নীতি, এতই যেটা ধনী মানুষ টাকা থাকলে স্বাস্থ্য সুবিধা পায়, গরিব মানুষ পায় না। আর আমাদের দেশের মানুষ যাদের টাকা পয়সা আছে তারা তো বিদেশে গিয়ে চিকিৎসা করে। আর এখানে বড় বড় হসপিটাল বা যেগুলো আছে সেগুলো একদম আকাশ ছোঁয়া দাম। তো সেইখানেও অনেক সময় শ্রমিকদের যেতে হলে তাদের ভিটে বাড়ি সব বিক্রি করে যেতে হয়। এবং বাংলাদেশের মানুষরা 50% মানুষ গরিব হয় শুধু এই চিকিৎসা খরচ ব্যয় করতে গিয়ে। এবং এখানে এই যে করোনা মহামারীতে যথেষ্ট পরিমাণ কিট বা যথেষ্ট পরিমাণ যেটা থাকার যথেষ্ট আমাদের দেশে কিন্তু এটা নাই। এবং আমাদের সরকারি হাসপাতালগুলোতে অনেক ধরনের দুর্নীতি এবং অনেক ধরনের মানে এই মানে অসৎ কাজ এত করে যে সাধারণ মানুষের সেখানে লাইন ধরে যাওয়া, যথেষ্ট সুযোগ পাওয়া পাওয়া অনেক কঠিন হয়ে যায়। সেখানে যদি আপনার লোক থাকে অথবা আপনি টাকা খরচ করতে পারেন তাহলেই হবে। এখন তো এটা একটা বড় সমস্যা আমরা দেখতেছি যে সামাজিক সুরক্ষা বা স্বাস্থ্য খাতে, তারপরে গার্মেন্টস এর যারা মালিক তাদেরও যে দায়িত্ব আইনের আছে যে আপনার কারখানায় কতজন শ্রমিক থাকলে আপনার একটা ফুল টাইম ডাক্তার থাকা লাগবে, কতজন শ্রমিক থাকলে আপনার একটা হসপিটালের থাকতে হবে। কিন্তু সেটা কয়টা ফ্যাক্টরি করছে? হাতে গোনা 10টা ফ্যাক্টরি দেখাইতে পারবো না, পারবো না। এখন এই অবস্থা খুবই মানে খারাপ, যেখানে আজকে শ্রমিকরা এই করোনা অবস্থায় বা অসুস্থ হলে বা হইলে সেই জায়গায় যথেষ্ট পরিমাণ নিয়ে পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি গুলাতে যে সামাজিক দূরত্বের কথা বলতেছে, আবার এই যে আপনার হাইজেনিক বিষয়গুলা বলতেছে, কয়টা ফ্যাক্টরি সেখানেই করতেছে। কয়েকটা জায়গায় খুবই ভালো করতেছে, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু আবার অনেক জায়গায় কিছুই করতেছে না। আবার ছোট মাঝারি যে ফ্যাক্টরি গুলা, তাদের তো জায়গা নাই, নাই। আবার অনেক মালিকরা ইচ্ছা করে এই স্বাস্থ্য খাতে বা এখন যে মানে এই
পরিষ্কার পরিচ্ছন্ন বা ইসের জন্য যে খরচটা বা ব্যয়টা সেটাও করতে চাচ্ছে না, কারণ সবাই খালি লাভ 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 লাভ। এই যে জোর করে শ্রমিকদেরকে এপ্রিল মাসে কাজে নিয়ে আসলো, কাজগুলো এখন শেষ হয়ে যাচ্ছে, আবার ছাঁটাই করে দিচ্ছে। আবার প্রথম দিকে সরকারের কাছ থেকে 5,000 কোটি টাকা নিল, নিয়ে আবার সমানে লে অফ করলো, ছাঁটাই করে দিল। তাহলে সরকার টাকা দিচ্ছে, সরকার থেকে সহযোগিতা নিচ্ছে, কিন্তু আবার শ্রমিককে ছাঁটাই করে দিচ্ছে। তার মানে কি? তারা তো শ্রমিকের জন্য না, তারা শ্রমিককে ভালোবাসে না, তারা শুধু তাদের মুনাফাটা, তাদের লাভটা, তাদের ইয়েটাই করতে চায়। এই যে 40 বছর ধরে এই সেক্টরটা, এখানে কি এতদিনও আমরা কি 1 মাসের বেতন বা এই সময় একটা সাপোর্ট যদি না পাই, তাহলে এই দেশের অর্থনীতিতে, এই দেশেতে এত কষ্ট করে বিল্ডিং চাপা খেয়ে শ্রমিকরা মারছে, আগুনে পুড়ে মারছে, তারপরও কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় নাই, তাদের কোনো সংশোধন হয় নাই, তারা তাদের মতো করেই চালায়। আজকে সরকার যে সিদ্ধান্তগুলো নিবে, গায়ে পড়ে মালিকরা সেই সিদ্ধান্ত নিতে সাহস পায়, মালিকরা সেই জায়গায় করে। এই যে অবস্থা, এই যে মালিকদের পাওয়ার শুধু একটু টাকার জন্য, এটা কি মেনে নেওয়ার মতো বিষয়? এটা কি কোনো মানবাধিকার, কোনো শ্রমিকের ন্যায্য দাবি পূরণ হচ্ছে? অবশ্যই না। এখানে ঠকানো হচ্ছে। এখানে যেমন বায়াররা আন্তর্জাতিক বাজারও ঠকাচ্ছে, এখানকার মালিকরাও ঠকাচ্ছে। আপা, কর্পোরেট ওয়ার্ল্ডে দেখা যায় যে একজন শ্রমিক যখন অনেক দিন ধরে কাজ করে তার বেতন বৃদ্ধি পায় স্বাভাবিক নিয়মে। আমি জানতে চাচ্ছি আমাদের গার্মেন্টস এর ভাই বোনদের ক্ষেত্রে কোনো স্ট্রাকচার আছে যে কিভাবে তাদের মজুরি হালনাগাদ করা হবে? কোনো নিয়ম কানুন আছে? হ্যাঁ, বাংলাদেশের শ্রম আইনে আছে আপনার ন্যূনতম মজুরির একটা কাঠামো। সেই মজুরি 7 কর্মদিবসের মধ্যে দিতে হবে, কারণ 1 তারিখ থেকে মাঝে যদি শুক্রবার পড়ে তাহলে আপনাকে 8 তারিখে মজুরি দিতে হবে, কারণ আমার তো 6 দিনের সপ্তাহ আইনে আছে, কিন্তু বাস্তবায়নের জায়গায় গিয়ে অনেক জটিল হচ্ছে। অনেক জায়গায় পাচ্ছে, অনেক জায়গায় পাচ্ছে না। আর এই করোনা মহামারীতে তো অনেক ফ্যাক্টরি শ্রমিকরা বেতনও পায় নাই, মজুরিও পায় নাই, মার্চের পায় নাই, এপ্রিলের পায় নাই, মের পায় নাই, বোনাস পায় নাই। তো আছে আইন, কিন্তু বাস্তবতা নাই। এবং এই আইনের বাস্তবায়ন করার জন্য সরকারের যে শ্রম মন্ত্রণালয়ের তার দপ্তরের যে দায়িত্বগুলা, সেই জায়গায়ও কিন্তু যথাযথ নিতে পারতেছে না। অনেক ক্ষেত্রে এটা একটা দুর্নীতির অবস্থা, আরেক ক্ষেত্রে মালিকরা অতি পাওয়ার, যার কারণে তাদের ফোনের, তারাও ফোন দিয়ে অনেক সময় সরকারের যারা কর্মচারী আছে তাদেরকে বলে যে এটা করা যাবে না, এটা করা যাবে না। অনেক সময় এটাও আমরা দেখি। দুইটাই আমাদের সমস্যা, একটা দুর্নীতি হয়, আরেকটা হয় যে উপর মহলের চাপের কারণে সরকারের কর্মচারী কর্মকর্তারাও কাজ করতে পারে না। আপা, আপনার সাথে একটা ব্যাপার নিয়ে একটু খোলামেলা আলোচনা করি। ধরেন আমার 2টি সন্তান, একজন খুব পড়ালেখায় ভালো আর একজন পড়ালেখায় ভালো না। আমি কি আশা করতে পারি দুজনের কাছ থেকে যে ওরা দুজনই স্কুলে ক্লাসে ফার্স্ট হবে? সেটা তো নিশ্চয়ই আশা করতে পারি না। সেটা আশা করাটা আমার ওদের প্রতি অন্যায় হবে। যে পড়ালেখায় ভালো ওর কাছ থেকে আশা করতেই পারি, কিন্তু যে পড়ালেখায় ভালো না তার কাছ থেকে তো আশা করাটা আমার জন্য ঠিক হবে না। Similarly, I would like to ask you, গভর্নমেন্ট সহায়তা প্রদান করছে, সাহায্য দিচ্ছে, কিন্তু আমি বড় লোক গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিক। আমার জন্য যেটা করা সহজ, একজন ছোট মাঝারি গার্মেন্ট মালিকের ক্ষেত্রে হয়তোবা সেটা করা অনেক কষ্টের। সে হয়তোবা ঋণের বোঝায় জর্জরিত। আমরা দূরের থেকে চিন্তা করছি সে কেন মজুরি দিচ্ছে না, হয়তোবা সে ব্যাংকের চাপে নিমজ্জিত। ব্যাংক বলতেছে আমার টাকা ফেরত দাও, আমার কাছ থেকে যে লোন নিলা তুমি। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি জানি আইন সকলের জন্য সমান, আমি জানি আইন প্রয়োগের ক্ষেত্রে আইন অন্ধ, তারপর আপনি কি বলবেন? আমাদের কি একটু চিন্তা করা দরকার স্ট্রাকচারাল ওয়েতে যে কিভাবে একটু সমবন্টন কম্পারিজন কিভাবে করা যায়, নাকি আপনার অন্য কোনো প্ল্যান মাথায় আছে? আসলে দেখেন, এখানে যেটা বলতেছেন আপনি, আপনার যে একই পরিবারে 2টা সন্তান থাকলে কেউ ভালো ছাত্র কেউ খারাপ ছাত্র, আমাদের এখানে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক শ্রমিকের বেতন মালিকরা দিতেও পারে না। হয়তো তার কাজ নাই, তার অর্ডার নাই, ব্যাংকের সমস্যা, সেটা কিন্তু শ্রমিকরা বোঝে বা বোঝার চেষ্টা করে। কিন্তু যখন
যেই মালিক দিতে পারবে, যেই মালিক দিতে পারতেছে, তারা যখন দিচ্ছে না, সেইটা কিন্তু একটা অন্যায় হচ্ছে। আমরা এবার দেখলাম যে অনেক বড় বড় মালিকরা, তারা কিন্তু গার্মেন্টস শ্রমিকদের পূর্ণ মজুরি দিতে চাইছে, কিন্তু মালিক অ্যাসোসিয়েশন বিজিএমই বিকিএমই তারা বলে দিছে এর উপরে বেতন দিতে পারবা না। অনেক সময় তারা চাপের মধ্যে থেকেও বোনাসটা, যেসব মালিকরা জীবন ভরে ফুল বোনাস দিছে, তাদেরকেও বাধ্য করছে তারা দিবে না। যার জন্য কিন্তু শ্রম অসন্তোষ, শ্রমিকদের আন্দোলন, ক্ষোভ এগুলা কিন্তু বেশি হয়েছে। এটাতে কিন্তু শ্রমিকই একা ক্ষতিগ্রস্ত হয় না, এটা কিন্তু শিল্পেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে ছোট সে পারতেছে না, তাকে সহযোগিতা করা, তাকে এগিয়ে নেওয়া যায়, তাকে শিথিল করা, এবং কোথায় জটিলতা আছে সেগুলাকে কিভাবে আর শিথিল করে কিভাবে আরো কাছে মানে সমস্যাগুলোকে সমাধান করা যায়, সেই কাজগুলা তাদের জন্য না করে একদম ঢালাও ভাবে যখন আপনি বলবেন যে সবাইকে সমান করতে হবে, সেটা হবে না। কারণ অনেক ফ্যাক্টরির মালিক বলে আমার ফ্যাক্টরি 100% কমপ্লায়েন্স। তাহলে আপনার ফ্যাক্টরি যদি 100% কমপ্লায়েন্স হয়, তাহলে 100% ওয়েলফেয়ার এবং বেনিফিট মজুরি দেন, কেন সেখানে আটকায় রাখেন? এটা এইটা তারা ইচ্ছা করে অনেক সময় করে না, এটা ইচ্ছা করে দিতে চায় না। কারণ মালিকটা অনেক সময় যারা দিতে চায়, মালিকের অ্যাসোসিয়েশন গুলাই সেখানে তারা কি করতে চায়, অথচ যখন তারা নেতৃত্বে আছে, তারা এই ধরনের অবস্থানগুলাকে সৃষ্টি করে, করে যখন অন্য মালিকরা এটার ভুক্তভোগী হয়, শ্রমিক অসন্তুষ্ট হয়, শ্রমিকরা রাজপথে নামে, অনেক ধরনের সমস্যা, তখন কিন্তু এই নেতারা আবার চুপে চুপে তাদের ফ্যাক্টরি গুলোতে বেতন সুবিধা দিয়ে দেয়। তাহলে এই যে সমস্যাটা ক্রিয়েট করে, যে নিজের দায়িত্বটা নিতে পারে না, নিজের ফ্যাক্টরি ভালো রাখবে আর অন্যটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, এইগুলা আসলে দেখা দরকার, এইগুলা আসলে জাস্টিফাই করা উচিত। এই অন্যায়গুলাই আসলে মেনে নেওয়া উচিত না। আপা, আমাদের দেশের শ্রমিকদের ট্রেনিং এর ব্যাপারটা কি হয় আপনি যদি একটু বলতেন? তারা কি যে গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে ট্রেনিং ধাপে ধাপে পেয়ে থাকে, নাকি তাদের বিদেশে যাওয়ার সুযোগ আছে, নাকি দেশেরই কোনো প্রতিষ্ঠানে পরবর্তীতে আরো ট্রেনিং পেয়ে নিজেদেরকে অভিজ্ঞ করবার সুযোগ থাকে? কি অবস্থা আমাদের ট্রেনিং এর ইন্ডাস্ট্রিটা? ট্রেনিং প্রশিক্ষণের কথা যদি বললি, যে বিশেষ করে এখন দেখেন এই যে অটো মেশিন বা ফিউচার অফ ওয়ার্ক, যেগুলো ডিজিটালাইজেশন হয়েছে, এইখানে মেশিনগুলো আসতেছে এবং এইখানে ওইভাবে যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ দিচ্ছে না বলে কিন্তু নারী শ্রমিকরা বেশি কাজ হারাচ্ছে, এবং পুরুষতান্ত্রিক মন মানসিকতা, পুরুষতান্ত্রিক ব্যবস্থার কারণে এখানে ছেলেদের কাজগুলা হচ্ছে। আর এই বিষয়গুলাতে যথেষ্ট পরিমাণ আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ওইভাবে সরকারি ভাবে নাই, কিছু জায়গায় হয়তো প্রাইভেটলি আছে, কিন্তু এটা অনেক কস্টলি, অনেক ব্যয়বহুল, সেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। তো এই অবস্থার মধ্যে আছে। আর সেলাইয়ের কাজটা যখন মেয়েরা গ্রাম থেকে আসে, তারা তাদের কাজ করতে করতে অন জবে সেলাইটা শিখে ফেলতে পারে, কিন্তু ওইভাবে যে তাকে প্রশিক্ষিত করতে হবে যে সে এই কাজটার ভ্যালুটা, এটার কোয়ালিটিটা, তারপরে আস্তে আস্তে তার পদোন্নতি হতে পারে, এখানে এই ভোকেশনাল ট্রেনিং এর পাশাপাশি অধিকারের যে প্রশিক্ষণগুলা, এই দুইটা মিলায় যদি মানুষকে দিতে পারে, তাহলে কিন্তু নিয়ম শৃঙ্খলার জায়গাটা ভালো হবে। কারণ একটা শ্রমিক তার অধিকার, তাদের কর্তব্য, দায়িত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এইটাও শিখা যেমন দরকার। আবার একটা ম্যানেজমেন্টও যে আছে, সে সুপারভাইজার বা সেও একদিন অপারেটর ছিল, সেও তার সুপারভাইজার তার লাথি দিছে বা থাপ্পড় দিছে, তো সে তার সাইকোলজিক্যাল চেঞ্জটা কিন্তু থাকে না। সেই ক্ষেত্রে সে ভাবে যে আমিও মনে হয় ওইভাবে করলেই বোধহয় প্রোডাকশনটা বাড়বে, কিন্তু সেটাতে বাড়বে না। এইখানে ম্যানেজমেন্টেরও সেই ধরনের প্রশিক্ষণ করা, শ্রদ্ধাবোধ, পারস্পরিক বিশ্বাসের জায়গার এই প্রশিক্ষণগুলো এখন খুবই জরুরি, এবং এইটা না করলে কিন্তু ক্ষতিগ্রস্ত মালিকরা এবং উৎপাদনে হয় এবং শ্রমিকরাও হবে। তো প্রশিক্ষণের এই জায়গাগুলোতে রাষ্ট্রের যতটুকু সেখানে অতটা নাই, হয়তো বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে হচ্ছে, আমরাও ট্রেনিং করতেছি, কিন্তু এইটার একটা সমস্ত জায়গায় একসাথে একটা কোঅর্ডিনেশন এবং সমন্বয় করে
কোন জিনিসটা শ্রমজীবী মানুষের জন্য, কারখানার জন্য, ম্যানেজমেন্টের জন্য ভালো হবে, কোন প্রশিক্ষণগুলো দরকার, সেই জায়গায় একটা কোঅর্ডিনেশন এবং সমন্বয়ের একটা বড় এবং বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রশিক্ষণ করতেছে, কিন্তু তার ইম্প্যাক্টটা কি, তার মানে ফলাফলটা কি, এইটা কিন্তু খুবই একটা বিষয়। বহু জায়গায় বহুভাবে, ইভেন অনেক মানুষ আছে যে কাজটাই জানে না, কিন্তু এই বিষয়টাও বোঝে না, শুধু ভালো লিখতে পারে বা ভালোভাবে ডিজাইন করতে পারে, সেটা দেখেও মানুষ কাজ পায়। কিন্তু যারা রিয়েলি কাজ করতে পারে, হয়তো তাদের যোগ্যতা, ধরেন আমাদের অনেক ল্যাঙ্গুয়েজ সমস্যা, আমাদের অনেক কিছু সমস্যা, সেইখানে কিন্তু আমরা কাজ পারি, কিন্তু আমাদের ওই যে সুন্দর লেখা বা অনেক কিছু না করতে পেরেও কিন্তু আমাদের মতো মানুষ সেখানে করতে পারে না। তো এইখানে একটা বড় সমস্যা। আর এখন যে অবস্থাটা চলতেছে মহামারীতে, মানুষের মধ্যে একটা মানসিক অশান্তি, পারিবারিক নির্যাতন, কারখানার ভিতরেও অনেক ধরনের যৌন নির্যাতন, হয়রানি, সবকিছুই কিন্তু এখন শিকার হচ্ছে। এবং ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা এই যে মানুষের ভিতরে হতাশা কারণে কিন্তু মানুষের ভিতরে একটা খারাপ দিকে চলে যাওয়ার হতে পারে, মানুষের ক্রাইম বেড়ে যেতে পারে, সুইসাইড বেড়ে যেতে পারে। এগুলা কিন্তু এখন দেখার একটা বড় সময়, কারণ এই শ্রমিকরা এই দেশকে, পৃথিবীকে অনেক কিছু দিছে। আজকে দেশ এবং পৃথিবীর মালিকরা, লোভীরা খালি এখনো মুনাফার কথা চিন্তা করতেছে। কারণ দেখেন, এখন এই করোনা মহামারীতে লস হইতেছে, সেটা ঠিক আছে, মালিকেরও হচ্ছে, বায়ারও হচ্ছে, কিন্তু তাদের এস্টাবলিশমেন্ট, তাদের ম্যান, তাদের মেশিন, তাদের ফ্যাক্টরি সবই কিন্তু থাকতেছে। কিন্তু আমার শ্রমিকের যদি আজকে চাকরি না থাকতেছে, কালকে তার খাবার থাকতেছে না। তো সেই মানুষটাকে যদি এখন সহযোগিতা না করে খালি লাভ আর লাভ খুঁজি, তাহলে আপনার এই সাস্টেনেবিলিটি বা এই দীর্ঘায়িত এই জিনিস কিন্তু থাকবে না। কারণ শ্রমিক তো সুস্থ হবে, শ্রমিক খুঁজেও পাবেন না পরে আপনারা। আপা, আমি যদি বলি, আপনারা কারা? আপনারা কি ট্রেড ইউনিয়ন করেন, নাকি আপনারা আমাদের শ্রমিক ভাই বোনদের ভালো মন্দ দেখভাল করার সংস্থা? আমাকে একটু পার্থক্যটা বুঝিয়ে বলবেন? আমরা তো শ্রমিক অধিকার নিয়ে কাজ করি, শ্রমিকের ইউনিয়ন করা, শ্রমিকের করা, সবকিছুই কাজ করি। কারণ ইউনিয়ন করতে পারলে তো শ্রমিকের দেখভাল সবকিছুই হবে। সেই কাজটাই করি, তাদের অ্যাওয়ারনেস করি, তাদের সচেতন করি, তাদের আইনগত সহায়তা দিই, তাদের স্বাস্থ্যগত করি, এবং তাদের মালিক শ্রমিকের মধ্যে কিভাবে একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা উৎপাদনে আরো ভালো করতে পারে, আমরা সেই কাজগুলাই করে যাচ্ছি। আপা, আমি এখন যেগুলো বলবো এগুলো সমালোচকদের কথা, আমার কথা না, আপনি সেভাবেই নেবেন। আমি জাস্ট শুধু আপনার কাছে শেয়ার করছি আপনার মনের ভাবটা বোঝার জন্য। আমরা অনেক সময় বলি এই ধরনের সংস্থাগুলো বা শ্রমিক কেন্দ্রিক সংস্থাগুলো এক ধরনের এনজিও, তাদের অনেক হিডেন এজেন্ডা থাকে, তাদের অনেক গোপন এজেন্ডা থাকে, তারা অন্যের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে। আসলে এগুলো কতটা সত্যি? আসলে ভাই, এইগুলো আসলে কোনোটাই সত্য না এবং বাস্তব না। কারণ যখন আপনার শ্রমিকদের অধিকার, শ্রমিকদের স্বার্থ, শ্রমিকদের বিষয়ে কথা বলতে যায়, তখন এইগুলা কিন্তু সমাজের অনেকের বা মালিকদের পছন্দ হয় না, তখন হিডেন এজেন্ট হয়। এখন করোনার সময় তার মজুরি পায় না, এইটা বলাও যদি অপরাধ হয়, এটার জন্য যদি বলে গ্রেফতার করো, তা আপনি এখানে কি বলবেন? এখন শ্রমিক যখন অপরাধ করে, শ্রমিক যখন ভাঙচুর করে, তার বিরুদ্ধে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, অথচ শ্রমিকের বেতন না দিয়ে তালা মেরে ফ্যাক্টরি বন্ধ করলে, মালিকের বাড়ি ঘেরাও করলে, তখন তাদের ভাবমূর্তি নষ্ট হয়, তাদের পরিবেশের প্রতিবেশীদের কাছে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়। আর যে মানুষ খেতে পাচ্ছে না, তার জন্য কিছু করতেছে না। এইখানে ভাই, এই গল্প আমরা আজকে নতুন না, এটা জীবন ভরে শুনে যাচ্ছি, যেগুলা বিদেশি ষড়যন্ত্র, বিদেশি যখন মালিকদের মনের মতো যখন কোনো কিছু না করা যায়। আপা, আরেকটা ব্যাপার বলি, অনেক সময় আমরা দেখি, অনেক সময় শুনতেও দেখি বা বলতেও শুনি, মালিক পক্ষ বলছে আমরা শ্রমিক কর্তৃক জিম্মি, বা আমাদের শ্রমিক ভাই বোনরা বলছে বা শ্রমিক নেতৃবৃন্দ বলছে আমরা মালিক কর্তৃক জিম্মি। আসলে বা কে জিম্মি? আমাদের দেশের ইকোনমিটাই তো মনে হচ্ছে জিম্মি হয়ে যাচ্ছে। মালিক শ্রমিক এই দ্বন্দ্বে বা
এই বোঝাবুঝির একটা সমস্যাতে, এটা আসলে কে জিম্মি আপা? আসলে শ্রমিকরাই জিম্মি। শ্রমিকদের মজুরি নাই, আজকে বেতন থাকলে কালকে বেতন হয়, আবার কালকে বেতন না পাইলে আজকে বেতন পায় না। আসলে মালিকরা কেন জিম্মি হবে? কারণ মালিকরা তো আহ, মুনাফা করতেছে, তা না হলে তো তারা ব্যবসা করতো না। আজকে শ্রমিক দেখেন, আজকে সে কাজ না করলে কালকে সে খেতে পাচ্ছে না, তার মজুরি নাই, তাকে ছাঁটাই করে দিলে তার অবস্থা কি? জিম্মি তো আসলে শ্রমিকরাই। বায়াররাও সস্তা দামে কাজ করতে আসে, আহ, মালিকরাও তাদেরকে ঠকায়। তো এখানে তো তারা জিম্মি না, জিম্মি তো আমার ইয়েরা, এই শ্রমিকরা। আর এখানে আমরা অর্থনীতি তো কাউকে জিম্মি করে রাখে নাই। শ্রমিকরা কখনো তাদেরকে চাঁদাবাজি করেও টাকা নেয় নাই, বা তারা তাদেরকে গলায় ছুরি মেরেও টাকা নেয় নাই। তারা তাদের ন্যায্য পাওনা পায় না, মজুরি পায় না, সেইটাই দেয় না। শ্রমিকরা জিম্মি না, জিম্মি করে নাই কাউকে। ওই বায়াররা আর মালিকরাই এই সস্তা শ্রম, কম দেওয়া, এই টেন্ডেন্সি করে বেশি মুনাফা নিয়ে তারাই আমাদেরকে জিম্মি করে রাখছে। আজকে আমাদের কোনো আমাদের কোনো পুঁজি, আমাদের কোনো সেভিংস নাই, শ্রমিকদের কোনো যথেষ্ট পরিমাণ টাকা নাই, শ্রমিকরা তাদের খেতে পারতেছে না। আজকে তাদেরকে চাকরি থেকে যখন মন চাইতে বের করে দিচ্ছে, 200 মাইল 250 মাইল হাঁটায়া তারা নিয়ে এসে কাজে যোগদান করাইতেছে, আবার বলতেছে চলে যাও বাড়িতে, আবার বলতেছে আসো, আবার বলতেছে গরিবের অসুখ হয় না, গরিব মানুষের পেটে খিদা লাগে না। তো জিম্মি কে? গরিবের তো কোনো কিছুই দরকার পড়ে না। গরিব তো মানুষ না, যেমনি খুশি সেমনি আপনি ইউজ করতে পারেন, যেমনি খুশি সেমনি ব্যবহার করতে পারেন। কার তার তার খাদ্যের দরকার, সে শুধু খাবারই চায়, সেটুকু সে যথেষ্ট পরিমাণ পায় না। তো সেখানে কিভাবে শ্রমিকরা জিম্মি করে রাখতেছে মালিকদেরকে? অবশ্যই না, মালিকরাই শ্রমিকদেরকে জিম্মি করে পুঁজি করে মুনাফা করতেছে। আপা, এই বর্তমানের বাস্তবতায় এই 2020-এ দাঁড়িয়ে এই করোনার অভিজ্ঞতা নিয়ে সমস্ত কিছু আপনার মাথায় যদি আপনি রাখেন, তারপরেও কি মনে হচ্ছে ভবিষ্যৎটা আমাদের কেমন হবে? আমাদের শ্রমিক ভাই বোনদের ক্ষেত্রে আমি যদি জানতে চাই, কি মনে হচ্ছে আপনার, কোন দিকে যাচ্ছি আমরা? আমি তো সব সময় আশাবাদী, ভালো কিছু হবে, ভালো হোক। কারণ এখন আমরা আহ, যেইভাবে যাচ্ছে, এইভাবে গেলে আসলে এটা কারোর জন্যই ভালো হবে না, কারোর জন্যই মঙ্গল হবে না। সেই জন্যই করোনা হয়তো খুব শীঘ্রই আমরা আশা করি চলে যাবে। তো এখন শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা, শ্রমিকদেরকে রক্ষা করা, শ্রমিকদের মজুরি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা, এই কাজটা করুক। তারপরে যখন এটা আমরা মোকাবেলা করতে পারবো, তখন আমরা দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী, অল্প মধ্যমেয়াদী এইগুলা করে আমাদের কোন জায়গাগুলা কাজ করলে আমাদের শিল্প ভালো থাকবে, অর্থনীতি আরো ভালো হবে, শ্রমিকদেরই করবে সেই জায়গাটা, এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা, এই যে বেকারত্ব ভাতা, এইগুলাকে আমাদের নিয়ে কাজ করতে হবে। এবং যদি আমরা প্রত্যেকটা কারখানায় ইউনিয়ন থাকে এবং মালিক শ্রমিকের মধ্যে নিজেরা দর কষাকষি করতে পারে, তাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারে, শ্রমিকের মজুরির বিষয়, তাদের উৎপাদনের বিষয়, এইগুলা করেই কিন্তু অনেক কারখানায়, যে হয় নাই আমি এটা বলবো না, বাংলাদেশে অনেক জায়গায় আছে, অনেক ভালো ভালো জিনিসও হচ্ছে, কিন্তু সংখ্যা খুবই কম। আমি সবসময় মনে করি যে এগুলা সম্ভব এবং ভবিষ্যৎ ভালো হবে। সেটার জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে, এবং সেই জায়গায় আপনার আগ্রহ এবং ইচ্ছা থাকতে হবে। জোর করে কাজ বেশি দিন করানো যায় না, সেটা লাস্টিংও করে না, সেটা টিকবেও না। আপা, আপনি তো নিশ্চয়ই জানেন এবং বোঝেন, আমরাও শুনে থাকি এই সরকার কৃষক বান্ধব সরকার, এই সরকার শ্রমিক বান্ধব সরকার, গরিবের সরকার। সেক্ষেত্রে আপনারাও শ্রমিকদের ভালো মন্দ নিয়ে চিন্তা করেন। আপনারা কিভাবে মালিক পক্ষ, আমাদের শ্রমিক ভাই বোন এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে কাজ করেন, কিভাবে সমন্বয় করেন? আপনাদের কি সেই সুযোগ আছে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে আপনাদের অবস্থাগুলো প্রকাশ করার? আপনারা কি সেই সুযোগটা পান? ধন্যবাদ। সরকার তো চেষ্টাই করে যে সব কাজগুলা ভালোভাবে করুক। দেখেন এই যে করোনার সময়ও সরকার কিন্তু শ্রমিকদের পক্ষে থাকার চেষ্টা করছে, কিন্তু ওই যে আবার একটা বড় সমস্যা,
যে সরকারের যে বড় বড় মন্ত্রণালয়, বড় বড় জায়গায় বা বিভিন্ন মন্ত্রণালয়, সেইখানে আমাদের মতো শ্রমজীবী বা শ্রমিক সংগঠনগুলোর যাওয়াটা একটু কঠিনই হয়ে যায়। কারণ আমরা তো ওইখানে যদি মিটিং ডাকে বা কোনো কিছু হয় বা করে, এটা অনেক সময় নেয়। কিন্তু মালিকরা ধরেন নিজেরাই মিনিস্টার, নিজেরাই সংসদ, নিজেরাই অনেক ক্ষমতায় থাকে, তাদের জন্য যতটা সম্ভব আমাদের জন্য অত সম্ভব না। এবং ওইখানে গেলেও তাদের সাথে দেখা যায় বেশিরভাগ মিটিং হয়, তাদের সাথেই হয়। শ্রমিক প্রতিনিধি খুব কম থাকে, বা যারাও থাকে তারা হয়তো আম, উম, আহ, মনে করে যে মালিকদের খুশি রাখতে পারলে হয়তো আমাদের ভালো হবে। তো সেই তুলনায় গিয়ে দেখা যাচ্ছে যে মালিক ক্ষমতাটাই বেশি ওইসব জায়গায় কাজ করা, এবং ওইখানে গিয়ে তাদের সিদ্ধান্ত গুলাকে বেশি তারা করতে পারে, কারণ তাদের টাকা আছে, তাদের ক্ষমতা আছে। শ্রমিকরা কিন্তু আমাদের মতো মানুষগুলা যায় কিন্তু খুব বেশি একটা যেতে পারে না। আপা, এতক্ষণ পর্যন্ত যা শুনলাম, যা বোঝার চেষ্টা করলাম, এটা কি এমন যে মালিক শ্রমিক সম্পর্ক তেল এবং পানির মতো, যে কখনোই একসাথে মেশার নয়? এটা কি এমনটা হবে ভেবেই কি এদের সম্পর্কটা দুই দিকে যাচ্ছে, রেল লাইনের মতো, যে কখনোই মিল হবার নয়? নাকি মিল হলেও হতে পারে? আমি তো আপনাকে একটু আগেও বললাম যে আমি সবসময় আশাবাদী এবং সবসময় হবে। এখন মালিক আর শ্রমিকের যে তেল আর পানির মধ্যে সম্পর্কটা, এইটা তো মালিকরাই করে রাখতেছে। এখন আপনি যদি ঠকান, আপনি যদি সঠিক অধিকার না দেন, তো সেই জায়গায় তো সেটাই হবে। সেই জায়গায় এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা সারা পৃথিবীতে সমস্যা। এটা আপনারা যুগের পর যুগ দেখছেন। আমেরিকার শিকাগো শহরে 1886 সালেও শ্রমিকরা কিন্তু এই অধিকারের জন্য রাজপথে নামে গুলি খেতে হয়েছে, তাদের মরতে হয়েছে, তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। এটা তো যুগের পর যুগ এই দাসত্বের মধ্যে আমরা আছি, এই স্লেভারির মধ্যে আছি। এটা করতে হইলে তো শ্রম মালিকদের সেই সদিচ্ছা, তাদের আগ্রহ, তাদের ইচ্ছা জাগ্রত থাকতে হবে। বায়াররা কম দামে এখানে আসতেছে, মালিকরা নিচ্ছে, মালিকরা লাভ করতেছে, তারাই করতেছে। তো শ্রমিককে তো তার মুনাফা দিচ্ছে না, লসের ভাগ শ্রমিককে দিতে হচ্ছে। তো শ্রমিক যখন সবসময় লস আর লস থাকবে, তখন সে কিভাবে সে পানি আর পানি হবে, তেল আর তেল হবে? এটার সিস্টেমটা তো পরিবর্তন করতে হবে, সেই মন মানসিকতা পরিবর্তন করতে হবে। দাসত্ব থেকে বেরিয়ে আসতে যদি দিতে চায়, তাহলে এখানে শ্রমিকের কি দোষ? আপা, আপনারা যারা আমাদের শ্রমিক ভাই বোনদের ভালো মন্দ নিয়ে কথা বলেন, আপনারা তো নিশ্চয়ই সংখ্যায় অনেক। আপনারা কি ইউনাইটেড? আপনারা কি সবাই একত্রিত আছেন, নাকি আপনাদের মধ্যে মাঝে মধ্যে কোনো দ্বিমত দেখা দেয় বা কোন্দল দেখা দেয়, বা অন্য কোনো পক্ষ এর সুযোগ নেয় বা সুবিধা আদায়ের চেষ্টা করে? কেমন আপনাদের ইউনিটিটা? এইখানে তো আমাদের বড় একটা সমস্যা, আমাদের ইউনিটির জায়গাটাই আমাদের খুবই দুর্বল, যার সুযোগটাই কিন্তু মালিকরা নেয়, এবং মালিকরা এই সুযোগটা নিতে পারে। দুর্নীতিও তো একটা বড় সমস্যা। তো সবকিছু মিলায় আমাদের ইউনিটি, আমাদের স্বচ্ছতা, আমাদের জায়গাও কিন্তু বড় একটা জায়গা। সেখান থেকেও শ্রমিকরা কিন্তু তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এটা আমরা শ্রমিক সংগঠন করি বা শ্রমিক আন্দোলন করার আমাদেরও একটা বড় ব্যর্থতা আছে। এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এটা সুযোগটাই তো মালিকরা বেশিরভাগ ভাবে নিতে পারে, কারণ একটা শুধু মালিকরা দোষ দিলে হবে না। আপা, আমি যদি ধরে নেই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানটা কোনোভাবে দেখবেন বা তার কানে যাবে, এর খবরাখবর যদি আমরা ধরে নেই, সেক্ষেত্রে আপনার মনের ভেতর থেকে আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য বর্তমানের প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কি বিশেষ আবেদন আছে, আপনি সেটা বলতে পারেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমি বাংলাদেশের শ্রমিক এবং শ্রমজীবী মানুষের পক্ষ থেকে তার কাছে একটাই অনুরোধ করব, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি
জানেন বা দেখেন যে বাংলাদেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের সবচাইতে বড় ভূমিকা, বিশেষ করে প্রবাসী শ্রমিক এবং গার্মেন্টস শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতেছে। আজকে দেখেন এই দুই শিল্পই কিন্তু ঝুঁকির মুখে, এবং তারা কিন্তু ওইখান থেকে চলে আসছে যারা, বা যারা গার্মেন্টসে চাকরি করতেছে তাদের চাকরি নাই, তাদের মজুরি নাই, এবং প্রবাসী শ্রমিকরাও তাদের রেমিটেন্স আসতেছে না। এখন যদি আমরা চিন্তা করি যে এই শ্রমিকদের যদি এখন আমাদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা, বেকারত্ব ভাতা বা তাদের যেই ধরনের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে চাহিদাগুলো আছে এইগুলা কিভাবে মিটানো যায়, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ। কারণ মালিকরা 5,000 কোটি টাকা আপনি রপ্তানি খাতে দেওয়ার পরও দেখছেন যে শ্রমিকদের মজুরি পেতে এবং তাদের কিভাবে ঢালাওভাবে চাকরিচ্যুত হয়েছে। তো সেই জন্য আমরা অনুরোধ করব, আপনি সবসময় শ্রমজীবী মানুষের পাশে, সাধারণ মানুষের পাশে আছেন, থাকেন, এবং আমাদের শ্রমিকরা যেন না খেয়ে না মরে, আমাদের শ্রমিকরা যেন তাদের সন্তান পরিবার নিয়ে বাঁচতে পারে, তারা যেন সুস্থ থাকতে পারে, তাহলে আবার আরো কাজ করতে পারবে, আরো অর্থনৈতিকতে বড় ভূমিকা রাখতে পারবে। এই সময় তাদের পাশে দাঁড়ানো এবং তাদের পাশে থাকা, এবং সমাজে যারা বিত্তশালী আছে তারা মাননীয় প্রধানমন্ত্রী তহবিলে অর্থ দান করবে, কিন্তু আমরা দেখতেছি এই দেশের অর্থনীতি, অর্থবান যারা, ব্যবসায়ী যারা, উল্টা মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে নেওয়ার পায়তারা করে। এগুলা বন্ধ করে তাদের যে সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তারা যেন সেই আপনার তহবিলে দেয় এবং আপনি সেটা সঠিকভাবে তাদের মধ্যে বন্টন করবেন। এবং আমি চাই এই একটা অবস্থা থেকে আমরা বেরিয়ে আসি, এবং আপনি কাছে আমার এই অনুরোধ যেন আমাদের শ্রমজীবী মানুষ না খেয়ে না মেরে অন্যায় অত্যাচারে না পড়ে, এবং তারা যেন দুকে দুকে না মরে, এটাই আপনার কাছে আমার অনুরোধ। ধন্যবাদ আপা, আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবরটি পৌঁছবে। আপা, কেমন লাগলো আজকে আমাদের এই চ্যানেল 20 আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানে এসে? কেমন লাগলো একদম আপনি আপনার মনের ভেতর থেকে বলেন তো, কেমন লাগলো? আমার ভালোই লাগলো, কারণ আপনি অনেক বিষয়ে কথা বললেন, অনেক জায়গায় এখানে দুর্বলতা, সফলতা, কি করা যায়, সব মিলিয়ে আমার ভালোই লাগছে। আচ্ছা, এখন আমরা আপা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি, শেষ করব। আপনার যদি সব শেষে কিছু বলার থাকে আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, আপনি যদি কোনো বিশেষ বার্তা থাকে আপনি বলতে পারেন। আমার শ্রমিক ভাই বোন এবং এই দেশের এবং দেশের মানুষের সবার কাছে অনুরোধ, আসেন আমরা একসাথে কাজ করি। আমরা মানুষের অধিকার এবং শ্রমজীবী মানুষের এবং উৎপাদন, শিল্প সবকিছু কিভাবে টিকিয়ে যায় সেই সমন্বিত কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে শ্রমিক ভাই বোন আপনাদেরও অনেক ভূমিকা আছে, এবং মালিকদেরকেও বলতেছি যে মুনাফাটা একটু এই সময় কম করেন, একটু মানবিক দিকে আসেন, এবং অন্যান্য যারা সমাজে আছেন আপনারা এই বিষয়গুলোতে কাজ করেন, এবং সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী বা আইন প্রয়োগকারী এবং যারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন আইনগুলাকে বাস্তবায়ন করবেন তারাও এখানে সক্রিয়ভাবে কাজ করেন। আমরা সবাই কিভাবে এই করোনা মহামারী থেকে বেরিয়ে গিয়ে আমরা একটা সুন্দর সোনার বাংলাদেশ তৈরি করতে পারি এবং আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। নারী শ্রমিক, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, সবকিছুই কিভাবে আরো আমরা উৎফুল্ল করতে পারি, এটাই আমার প্রত্যাশা সবার কাছে। ধন্যবাদ। নাজমা আক্তারের কথার সাথে আমরা একমত হয়ে বলতে চাই, আসুন সুধী মণ্ডলী, আমরা আরো মানবিক হই, ভেদাভেদ ভুলে যাই, আমাদের শ্রমিক ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়াই। তারাই তো আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, তারাই তো এনে দিচ্ছে আমাদের আজকের আভিজাত্য, আমাদের অগ্রগতির বাংলাদেশকে। তাদেরকে ভুললে চলবে না। এই বিপদে আসুন আমরা সবাই একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাই, সরকার প্রদত্ত স্বাস্থ্য নীতিগুলো মেনে চলি। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠানে দেখা হবে অন্য এক অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।